আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলে ভালো আছো। তোমরা যারা এই বছর ষষ্ঠ শ্রেণীতে উঠলে, তোমাদের কিন্তু একটা নতুন টপিক বাংলা ব্যাকরণ নির্মিতি, এই অধ্যায়ে আমরা যে প্রথম অধ্যায়টা আছে ভাষা ও বাংলা ভাষা, এই অধ্যায়ের সকল অনুশীলনের গুরুত্বপূর্ণ এমসিকিউ সলভ করে দেওয়ার চেষ্টা করব। তো ভিডিওটা না টেনে অবশ্যই শেষ পর্যন্ত দেখো। তো এখানে আমরা এক নাম্বার থেকে শুরু করব। তো এখানে আমরা এক নাম্বার থেকে শুরু করছি যে প্রাণী জগতে একমাত্র কাদের ভাষা আছে? প্রাণী জগতে একমাত্র এখানে মানুষের ভাষা আছে। এটা কিন্তু আমরা জানি, প্রাণী জগতে একমাত্র কার ভাষা আছে? মানুষের। এরপরে 2 নম্বরে ভাষা ব্যবহারের জন্য অন্যান্য প্রাণীর তুলনায় মানুষ ব্যতিক্রম যে দিক থেকে, তা হলো, এখানে হবে স্নায়ুতন্ত্র, মস্তিষ্ক, মানুষের অন্যান্য প্রত্যঙ্গ। তার মানে এখানে অ্যান্সার কি হবে? এখানে অ্যান্সার হবে হচ্ছে ঘ। এরপরে আমরা 3 নম্বর দেখব, ভাষার মাধ্যমে আমরা যে ধরনের অনুভূতি প্রকাশ করি তা হলো হিংসা, ভালোবাসা, ভালো লাগা, হিংসা, বিদ্বেষ, ঘৃণা, ক্ষোভ। মানে এক কথায় এই তিনটাই। অর্থাৎ অ্যান্সার কি হবে? এখানে অ্যান্সার হবে এই ঘ। তো এরপরে 4 নম্বরে আছে ভাষা। ভাষাকে দেশ গঠনের কি হিসেবে গ্রহণ করা হয়? এটা হচ্ছে হাতিয়ার। তারপরে ভাষা কত প্রকার? ভাষা 2 প্রকার। যেসব ভাষার লেখার ব্যবস্থা নেই সেগুলোকে কি বলা হয়? যেসব ভাষার লেখার ব্যবস্থা নেই সেগুলোকে বলা হয় ইশারা ভাষা। যেসব ভাষার লেখার ব্যবস্থা নেই সেগুলোকে বলা হয় ইশারা ভাষা। এরপরে কোন ভাষার সীমাবদ্ধতা আছে? 7 নম্বর দেখো, কোন ভাষার সীমাবদ্ধতা আছে? এটা হচ্ছে মৌখিক ভাষার সীমাবদ্ধতা আছে। ভাষার লিখন ব্যবস্থা, এখানে দেখো ভাষার লিখন ব্যবস্থা কি? এখানে হচ্ছে বর্ণভিত্তিক আর অক্ষর ভিত্তিক। ভাবাত্মক কিন্তু এখানে হবে না, তাই এখানে হচ্ছে 1 আর 2 হবে। এরপরে যে যে ভাষায় বর্ণ রয়েছে, যে ভাষার বর্ণ রয়েছে সেগুলো হচ্ছে ইংরেজি, বাংলা, তামিল, এই তিনটাই কিন্তু হবে। তো এরপরে অক্ষর কি? আমরা যদি একটু নিচে আসি তাহলে দেখবো এখানে অক্ষর কি। অক্ষর হচ্ছে একটা ধ্বনি। 10 নম্বরে আমরা কি দেখলাম? অক্ষর কি। 10 নম্বরে আমরা দেখছি অক্ষর কি। অক্ষর হচ্ছে একটা ধ্বনি, এই যে এখানে আমি মার্ক করে দিয়েছি। উচ্চারণের একক কি? উচ্চারণের একক হচ্ছে অক্ষর। এরপরে অক্ষর অনুযায়ী যেসব ভাষার লেখার ব্যবস্থা গড়ে উঠেছে তাকে কি লিখন রীতি বলে? এটা হচ্ছে অক্ষর ভিত্তিক। তো এরপরে আমরা 13 নম্বরে আসি, ভাষার প্রধান উপাদান কয়টি? এখানে কিন্তু আমরা জানি ভাষার প্রধান উপাদান 4টি। কোনটি ভাষার উপাদান নয়? এখানে ভাষার উপাদান নয়, এখানে কিন্তু এই আওয়াজটা হচ্ছে ভাষার উপাদান নয়। পশু পাখির ডাককে কি বলা হয়? আওয়াজ বলা হয়। এক বা একাধিক ধ্বনি মিলে কোনো অর্থ প্রকাশ করলে তাকে কি বলা হয়? তাকে বলা হয় শব্দ। বাক্য বলতে বোঝায় বাক্য বলতে বোঝায় কথা আর বাচন। এখানে অর্থবোধক শব্দ। বাক্য তো একটা বাক্য, সেটা তো এটা কোনোদিনই হবে না। তো এখানে 1 আর 2 অ্যান্সার হবে। ভাষার উপাদান হিসেবে ধরলে বাক্যের স্থান কততম? ভাষার উপাদান হচ্ছে শব্দ, ধ্বনি, শব্দ, বাক্য, বাগর্থ। ভাষার 4টা উপাদান কি? ধ্বনি, শব্দ, বাক্য, বাগর্থ। এখানে বাক্যের স্থান ধ্বনি, শব্দ, বাক্য, অর্থাৎ তৃতীয় হবে। বাক্যের বাক্যের সঙ্গে সম্পর্ক রয়েছে বক্তার আর শ্রোতার, অর্থাৎ 1 আর 2। ভাষার শব্দ ও বাক্যের অর্থের আলোচনাকে কি বলে? ভাষার শব্দ ও বাক্যের অর্থের আলোচনাকে বলে বাগর্থ। অঙ্গভঙ্গির মাধ্যমে ছবি এঁকে নানা ধরনের চিহ্ন ও সংকেত ব্যবহার করে মনের ভাব প্রকাশ করাকে কি ভাষা বলে? এটা হচ্ছে অঙ্গভঙ্গির ভাষা। তো শিক্ষার্থীরা, এখন তোমরা 22 নম্বরটি খেয়াল করো। সংকেত ভাষা প্রকাশ করা হয় আঙ্গুল মুখে দিয়ে, আঙ্গুল মুখে ছুঁয়ে, হাত মাথায় উঠিয়ে, বুকে হাত দিয়ে, এই তিনটাই কিন্তু হবে। সংকেত ভাষার অপর নাম কি? সংকেত ভাষার অপর নাম কি? এখানে হচ্ছে ইশারা ভাষা। মাতৃভাষা হলো, এখানে 24 নম্বরটা তোমরা খেয়াল করো। মাতৃভাষা হলো মায়ের কাছ থেকে শেখা ভাষা। মায়ের মতো যে শিশুকে লালন পালন করে তার কাছ থেকে শেখা ভাষা। জন্মের পর থেকে যার সেবা ও যত্নে শিশু ধীরে ধীরে বেড়ে ওঠে তার কাছ থেকে শেখা ভাষা। এখানে কিন্তু এই তিনটাই কিন্তু সঠিক। তাই অ্যান্সার কি হবে? 1, 2 ও 3, মানে ঘ। এরপরে 25 নম্বর দেখি, শিশু প্রথম যে ভাষা শিখে তাকে বলা হয় প্রথম ভাষা আর মাতৃভাষা। এখানে বিদেশি ভাষা কিন্তু হবে না, তাই 1 আর 2 হবে। এরপরে 26 নম্বরটি খেয়াল করো, ভৌগোলিক ব্যবধানের কারণে সৃষ্ট রূপ বৈচিত্র্যকে কি বলা হয়? এটা হচ্ছে উপভাষা আর প্রমিত ভাষা, এই দুইটা বলা হয়। ভৌগোলিক ব্যবধান বা অঞ্চল ভেদে ভাষার যে বৈচিত্র্য তাকে কি বলা হয়? এটা বলা হয় উপভাষা। এরপরে আমরা আসি, এখানে উপভাষার আরেক নাম কি? উপভাষার আরেক নাম হচ্ছে আঞ্চলিক ভাষা।
একটি উপভাষাকে আদর্শ ধরে সবার বোধগম্য ভাষা হিসেবে তৈরির ভাষারূপকে কি বলা হয়? একটি উপভাষাকে আদর্শ ধরে সবার বোধগম্য ভাষা হিসেবে তৈরির ভাষারূপকে বলা হয় প্রমিত ভাষা। এটা তোমরা অবশ্যই মনে রাখবে। প্রমিত ভাষার অপর নাম কি? প্রমিত ভাষার অপর নাম হচ্ছে কি? উপভাষা। প্রমিত ভাষার অপর নাম কি? উপভাষা। তো শিক্ষার্থীরা, এখন তোমরা 31 নম্বরটা খেয়াল করো যে বিশেষ পরিবেশ ও প্রয়োজনের বাইরে যখন কোনো ভাষা ব্যবহার করা হয় তাকে কি ভাষা বলে? এটা বলে কথ্য ভাষা। ব্যক্তির নিজস্ব পরিচয় যে ভাষারূপের মাধ্যমে প্রকাশ পায় তাকে বলা হয় ব্যক্তিভাষা। সমাজের সমাজের কোনো বিশেষ শ্রেণীর ভাষাকে কি বলা হয়? সমাজে কোনো বিশেষ শ্রেণীর ভাষাকে কি বলা হয়? এটা বলা হয় সামাজিক ভাষা। এরপরে সামাজিক ভাষা কত প্রকার? সামাজিক ভাষা কত প্রকার? এটা হচ্ছে 2 প্রকার। তো এখন তোমরা 35 নম্বরটা খেয়াল করো। অভিজাতদের ভাষাকে কি ভাষা বলে? অভিজাতদের ভাষাকে বলা হয় উচ্চ শ্রেণীর ভাষা। এরপরে তোমরা 36 নম্বরটা খেয়াল করো। সামাজিক সুযোগ সুবিধা যারা কম লাভ করেছে, শিক্ষা দীক্ষার সুযোগ যারা তেমন পায়নি, যারা নিরক্ষর, আর্থিক দিক থেকে তেমন সচ্ছল নয়, তাদের ভাষাকে কি ভাষা বলে? এই যে এটা, এই 36 নম্বরটা তোমরা খেয়াল করো। অ্যান্সার হবে নিম্ন শ্রেণীর ভাষা। সমাজের কোনো বিশেষ পেশার মানুষের ভাষার বৈচিত্র্যকে বলা হয় কি? এই যে দেখো, সমাজের কোনো বিশেষ পেশার মানুষের ভাষার বৈচিত্র্যকে কি ভাষা বলে? এটা হচ্ছে পেশাগত ভাষা। এই যে পেশাগত ভাষা। এরপর 38 নম্বর খেয়াল করি। মাতৃভাষা ছাড়া অন্য যে কোনো ভাষাকে বলা হয়, মাতৃভাষা ছাড়া অন্য যে কোনো ভাষাকে কি বলা হয়? দ্বিতীয় ভাষা আর বিদেশি ভাষা। অর্থাৎ 1 আর 3, অর্থাৎ ঘ অ্যান্সার। তো আমরা এখন আমাদের লাস্ট প্রশ্নটা দেখতে যাচ্ছি এই অনুশীলনীর। তো বাংলা লিখিত ভাষা যখন উদ্ভাবিত হয় তখন উদ্ভাবকরা বাংলা গদ্যের ভাষাকে যে রূপ দিয়েছিলেন তাকে কি বলে? এটা কিন্তু আমরা সবাই জানি, তাকে বলা হয় সাধু ভাষা। তো শিক্ষার্থীরা, আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো। আর তোমরা কোথা থেকে আমার ভিডিও দেখো সেটা কমেন্ট করে জানাও। আর এর পরের ভিডিওতে আমি তোমাদের জন্য নিয়ে আসবো এই অধ্যায়ের, মানে এই ধ্বনিতত্ত্ব এই অধ্যায়ের যত এমসিকিউ আছে এটা আমি সলভ করে দেওয়ার চেষ্টা করব। তো ওই ক্লাসটা মিস করতে না চাইলে অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। তো আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। ধন্যবাদ সবাইকে।